আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ড্রামার প্রথমে আমরা জিয়ানকে দেখি। সে তো আসলে ইতালির অনেক বড় ধরনের একটি মাফিয়া আন্ডারগ্রাউন্ড ডন ছিল, যে কিনা এই সিটির রাজত্ব করত। সে এখানে এসেছিল তার একটি ধোঁকাবাজ ক্লায়েন্টের কাছে, যে কিনা তাকে ধোঁকা দিয়ে অন্য আরেকজনের সাথে মিলে তাকে মারার প্ল্যানিং করে। তার সাথেই তার অ্যাসিস্ট্যান্ট ছিল ডেভিড। এটা জানা কথাই ছিল যে জিয়ানকে যে ধোঁকা দিবে তার শেষ পরিণতি মৃত্যুই হবে। তারা যখন তাকে মারছিল তখনই আমরা সামনে একটি মেয়েকে দেখতে পাই যার নাম ছিল ইয়াংশি। ইয়াংশি তো এই সিচুয়েশনটা দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ সে মাত্রই 19 বছরের একটি মেয়ে ছিল। স্কুল পাশ করে সে এখন ভার্সিটিতে যাবে। সে এই সিচুয়েশন দেখে কান্না করার বলে যে আমি কিচ্ছুই দেখিনি, বিশ্বাস করুন আমি কাউকে এইগুলো বলবো না। তখন সেখানে জিয়ান আর ডেভিড আসে, আর ডেভিড তাকে বলে যে তুমি বললেও আমাদের কিছু যায় আসে না, আর এমনি তো তুমি তো ছোট্ট একটি বাচ্চা, এত রাত্রে এখানে কি করছো? শোনো মেয়ে, এটা কোনো খেলার জায়গা নয় যে এভাবে রাত্রে করে এখানে ঘোরাঘুরি করবে। সে চলে যেতে নিলে ডেভিড তাকে থামিয়ে বলে যে তার মানে এটা নয় যে সবাইকে বলে বেড়াবে তুমি আজকে কিছুই দেখোনি। সে ওকে বলে সেখান থেকে চলে যায়, কিন্তু আমরা জিয়ানকে দেখি সে তো গাড়িতে বসেছিল আর অনেক গভীরভাবে জাস্ট ইয়াংশির কথাই ভেবে যাচ্ছিল, যেটা আবার ডেভিড নোটিস করে আর তাকে বলে যে এই প্রথমবার কোনো মেয়ে আমার বসের মন কেটেছে। মনে হচ্ছে যে এই মেয়েটাকে খুঁজে বের করতে হবে, তাই তো বস? এটা শোনার পর এখানে জিয়ান তাকে বলে যে তোমার মুখটা একটু বেশিই চলছে। কালকে সকালে তা যদি আমার মাছের খাবার বানাতে না চাও চুপ থাকো। তাই সে চুপ হয়ে যায় আর তাকে বলে যে বস আমাদের হয়তো কালকে চায়নাতে যেতে হবে আরেকজন ক্লায়েন্টের সাথে দেখা করতে, যেও আমাদেরকে ধোঁকা দেওয়া প্ল্যান করছে। সে ওকে বলে দেয়। অন্যদিকে আমরা ইয়াংশিকে দেখি তো চায়নাতে ব্যাক করেছিল, কারণ এখন তার হলিডেজ ছিল। তারপর সে ভার্সিটিতে চলে যাবে। সে তার এক্সাম শেষ করেই তার ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে এসেছিল চায়নাতে, কিন্তু তখনই পিছন থেকে কেউ একজন তাদেরকে কিডন্যাপ করে নেয়। আর তাদের যে টিম লিডার ছিল সে সেখানে আসার বলে যে আমার একে পছন্দ হয়েছে, তুমি ঘাবড়িও না, তোমার জাস্ট আমার একজন ক্লায়েন্টকে খুশি করতে হবে, নয়তো তোমার ফ্রেন্ডকে মেরে ফেলবো। সে খুবই ভয় পেয়ে যায়। অন্যদিকে আমরা জিয়ানকে দেখি সে চলে এসেছিল তার ক্লায়েন্টের সাথে দেখা করার জন্য, আর বারে থাকা সব মেয়েরাই তাকে দেখে খুবই ইমপ্রেসড হয়ে পড়ে, কারণ সে অনেক বেশি চার্মিং ছিল। সে সেখানে যাওয়ার পরই তার ক্লায়েন্টকে বলে যে আমি অনেক কিছুই জানি, কিন্তু এর মানে এটা নয় যে তুমি আমাকে ধোঁকা দিবে। এর পরিণতি কি হয় সেটা তুমি জানো? তখনই তার ক্লায়েন্ট হাসতে থাকে আর বলে যে এটা করার সাহস আমার নেই, চলুন আপনার মাথাটা আগে ঠান্ডা করি। তার জন্য ঠিক করা মেয়েগুলোকে আনতে বলে, কিন্তু জিয়ান ডিরেক্টলি মানা করে বলে যে আমি কোনো মেয়েদেরকে ডাকার জন্য বলিনি, আমি তোমার সাথে কথা বলতে চাচ্ছি। কিন্তু তখনই তাদেরকে ড্রিঙ্ক সার্ভ করার জন্য সেখানে ইয়াংশিকে পাঠানো হয়। ইয়াংশিকে দেখে তো ডেভিড এখানে জিয়ানকে বলে যে বস মেয়েটি এখানে কি করছে? সে তো এখানে ইয়াংশিকে দেখে অনেক শকড হয়ে পড়ে যে সে এখানে কি করছে, তাও এত ছোট্ট একটি মেয়ে। তার ড্রেস ঠিক করা দেখেই সে বুঝতে পেরে যায় যে তাকে এখানে ফোর্স করে আনা হয়েছে। ইয়াংশি তো এখানে জিয়ানকে দেখে ভয়ে তার উপর বাইনি ফেলে দেয়, কারণ সে তো জানতোই যে সে কতটা বেশি রাগী আর ভয়ঙ্কর। এখানে তো সে ডিরেক্টলি তার ক্লায়েন্টকে বলে যে তুমি তো চেয়েছিলে আমি কোনো একটা মেয়েকে পছন্দ করি, আমার এই মেয়েটিকে পছন্দ হয়েছে। এটা শোনার পর ইয়াংশি খুবই ভয় পেয়ে যায়, কিন্তু ক্লায়েন্ট খুশি হয়ে তাকে রুমে যেতে বলে। আর এখানে আমরা জিয়ানকে দেখি সে তো ইয়াংশিকে নিয়ে ভিতরে ঢুকে আর তাকে বলে যে তুমি এখানে কি করছো, আর তুমি কি জানো যে এই পরিস্থিতিতে কি কি হতে পারে? সে তাকে সবকিছুই খুলে বলে। সে তার হাতে মাইক্রোফোন দেখেই বুঝতে পেরে যায়। সে বলে যে আমার ফ্রেন্ডকে প্লিজ বাঁচিয়ে নিন। তখন সে বলে যে ঠিক আছে, তারা আমাদের উপর নজর রাখছে, আর এখানে একটু পরে অনেক বেশি খুনাখুনি হবে, তুমি প্লিজ নিজেকে কন্ট্রোল করো। আর সে তাকে দেখিয়েও দেয় যে কিভাবে তার ক্লায়েন্টের লোকগুলো তাদের উপর নজর রাখছে। সে তাকে বলে যে আমি যা বলবো তাই করো। আর সেখানেই তাদেরকে দেখানোর জন্য সে তাকে কিস করে ফেলে, যেটা ইয়াংশি একদমই এক্সপেক্ট করেনি। সে তাকে সরানোর অনেক ট্রাই করে। সে সরে যায় চলে যেতে নিলে জিয়ান তাকে থামায় বলে যে তুমি কি বুঝতে পারছো বাহিরে কি হচ্ছে? নিজেকে চুপচাপ এখানে লুকিয়ে নাও, আমি আসছি। বাহিরে সেই ক্লায়েন্টের সব দলবলকে মেরে তারা যখন ইয়াংশিকে নিতে আসে দেখে যে ইয়াংশি সেখানে নেই।
তখনই সে তার যে অ্যাসিস্ট্যান্ট ছিল তাকে নিয়ে সেখান থেকে ইয়াংশিকে খোঁজার জন্য বলে দেয় আর সেখান থেকে চলে যায়। আমরা এখানে ডেভিডকে দেখি সে বুঝতে পারে যে ইয়াংশির প্রতি এখন তার বস দুর্বল হয়ে পড়েছে। অন্যদিকে ইয়াংশি তো সেই সিচুয়েশন থেকে পালিয়ে বেড়াচ্ছিল। রাস্তায় তার আঙ্কেলের সাথে তার দেখা হয়, সে তাকে এভাবে দেখে তাকে নিয়ে সেখান থেকে চলে আসে। অন্যদিকে তো আমরা জিয়ানকে দেখি সে রেগে সেই কিডন্যাপারের কাছে যায় আর তাকে ধরে নিয়ে আসে ইয়াংশির বিষয়ে সবকিছুই জানার জন্য। ছেলেটিও যা যা জানতো তার বিষয়ে সবই জানিয়ে দেয়। জিয়ান তো খুবই রেগে গিয়েছিল, কারণ সেই ইয়াংশিকে একদমই হার্ট অবস্থায় দেখতে পারছিল না। সে এখানে তাকে এক ঝটকাই মেরে ফেলে, কারণ তার লেডিকে অন্য কেউ টাচ করবে সেটা সে সহ্য করতে পারবে না। অন্যদিকে ইয়াংশি রাত্রে ঘুমাতেই পারছিল না নার্ভাসনেসে। তখনই তার মনে পড়ে যে তার তো আজকে অ্যাডমিশন রেজাল্ট আসার কথা। তার স্বপ্নে সেই ড্রিম ইউনিভার্সিটিতে তার অ্যাডমিশন হয়ে গেছে, যেটা ইটলিতেই ছিল। সে খুবই খুশি হয়ে যায় আর ভাবতে থাকে যে সে কালকেই চলে যাবে। সে তার আঙ্কেল আর আন্টের কাছ থেকেই সেখান থেকে বিদায় নিয়ে নেয় আর তাদেরকে থ্যাংক ইউ জানায় এতদিন তার খেয়াল রাখার জন্য। তারাও বলে যেন ঠিকমতো পড়াশোনা করে আর একটি ভালো রেজাল্ট নিয়ে জব নিয়ে আসে। সে যখন ইন্টারভিউতে যায় সেখানেই জিন নামের একটি ছেলে ছিল যে তার চাইল্ডহুড ফ্রেন্ড ছিল, যেই প্রথমবার তাকে প্রপোজ করে আর সেও অ্যাট লাস্ট তাকে হ্যাঁ বলে দেয়, কারণ সে খুবই ভালো ছেলে ছিল আর তারা একসাথেই পড়াশোনা করছে। কিন্তু তখনই আমরা সেখানে জিয়ানকে দেখি, যেহেতু তাকে খুঁজতে খুঁজতে সেখানেও চলে আসে। আর জিয়ানকে দেখি ইয়াংশি ভয়ে সেখান থেকে তাকে নিয়ে অন্য কোথাও চলে আসে। আর রেস্টুরেন্টে যখন জিন তার জন্য স্ন্যাক্স নেওয়ার জন্য চলে যায় তখনই সেখানে আমরা জিয়ানকে দেখি। সে তো এসেই তাকে টেনে অন্যদিকে নিয়ে যায় আর বলে যে ওই ছেলেটিকে, সে বলে যে সে আমার বয়ফ্রেন্ড, আপনি কেন আমাকে ফলো করছেন? আমি তো বললাম আমি ওই দিনের কথা কাউকে বলবো না। সে তো সেখানে অনেক সুইটলি তার হাতে কিস করার বলে যে এই কিসটির জন্য আমি 3টি মাস ধরে ওয়েট করছি, এমনকি তোমাকে অনেক খুঁজে বেরিয়েছি আর তোমাকে আমি চাই সারা জীবনের জন্য, ওয়েলকাম টু মাই হার্ট। আর এমনিতেও তাকে তুমি রিজেক্ট করে দিবে, নয়তো আমার মতো করে আমি এটা হ্যান্ডেল করব। সে ভয়ে ভয়ে জিনের কাছে যায় আর সবকিছুই খুলে বলে। তখন জিন ভাবে যে হয়তো কোনো পাগলা ছেলে হবে যে তাকে পছন্দ করছে। সে বলে যে এগুলো কোনো ব্যাপারই না, এরকম কত ছেলে তোমার পিছনে থাকবে। সে নেক্সট ডে যখন রেডি হয়ে ভার্সিটিতে যাওয়ার জন্য জিনকে কল করে, জিন তো কলই করছিল না। সে বুঝতে পেরে যায় কোনো প্রবলেম হয়েছে। অন্যদিকে জিনকে জিয়ান তো সেখানে তুলে নিয়ে এসেছিল আর তাকে সবকিছুই খুলে বলে যে এখন থেকে সে আর ইয়াংশির পিছু করবে না, কারণ সে এখন তার ওমেন। সে বলে যে আপনি কেন এরকম করছেন, আপনার কাছে তো মেয়েদের অভাব নেই। সে বলে যে তুমি কি জানো তার ফিগারটা কত সুন্দর। এটা শোনার পর জিন খুবই আপসেট হয়ে পড়ে আর ভেবে নেয় যে হয়তো ইয়াংশি ওনার সাথে টাইম স্পেন্ড করেছে আর তাকে অনেক মারা হয়। এমনকি মিস্টার জিয়ান তো ইয়াংশিকে কল করেও বলে দেয় যে আমি ওয়ার্নিং করছি, যদি নেক্সট টাইম তুমি এই ছেলের সাথে থাকো তাকে আমি ছেড়ে দেব না। আর তখনই তার সামনে জিনকে সেখানে ফেলে রেখে জিয়ানের লোক চলে যায়। এখানে তো জিন খুবই ভয় পেয়ে গিয়েছিল। সে তাকে বলে যে চলো আমরা এক্ষুনি পুলিশে গিয়ে ইনফর্ম করব। তারা যখন পুলিশে যায় সেখানে তো পুলিশ তার ছবি দেখিয়ে বলে যে আপনারা কি ওনার কথা বলছেন। আসলে জিয়ানের দুটো আইডেন্টিটি ছিল। একটা তো পুরো পৃথিবীর সামনে সে অনেক বড় একটি ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিল, অনেক পাওয়ারফুল ছিল। আরেকটা ছিল আন্ডারগ্রাউন্ড মাফিয়ার, কিন্তু মাফিয়াটা কেউই জানতো না, সেটা একটু সিক্রেট ছিল। এখানে সবাই হাসতে থাকে, এমনকি পুলিশরাও মজা নেয়, বলে যে এত বড় একজন লোক তোমার এই পুচকু গার্লফ্রেন্ডের পিছনে পড়ে থাকবে, ওনার পিছনে তো হাজার হাজার মডেলরা পাগল, এমনিতেও তোমার গার্লফ্রেন্ড অত সুন্দর না। সে তাকে নিয়ে বাসায় চলে আসে আর এখানে আবার জিন ইয়াংশিকে অনেক ভালোভাবেই দেখতে থাকে আর একটু ক্লোজ হওয়া ট্রাই করলে ইয়াংশি তাকে দূরে সরিয়ে দেয়, যেটাতে জিন রেগে যায় আর বলে যে তুমি অন্য কারোর সাথে থাকতে পারো, আমাকে কেন ক্লোজ আনতে পারো না। সে তার সাথে ফোর্স করতে চাইলে ইয়াংশি তাকে স্ল্যাপ করে আর বলে যে তুমি কি করছো। তখনই জিনের মনে পড়ে যায় যে কিভাবে জিয়ান তাকে বলেছিল যে ইয়াংশির বডি অনেক বেশি হট আর সেক্সি। এটা শোনার পরই তার মনটা অনেক খারাপ হয়ে যায়। সে বলে যে তুমি অন্য ছেলের সাথে ঠিকই টাইম স্পেন্ড করতে পারো, কিন্তু তোমার বয়ফ্রেন্ডকে টাচ করতে দিতে পারো না। তখন ইয়াংশি অনেক কষ্টে বলে ফেলে যে ভাগ্যিস আমি তোমার সাথে এখনো ভালোভাবে রিলেশনে আসিনি, আর আগেই জানতে পেরে গিয়েছি যে তোমার মনে আমার প্রতি কীরকম ধারণা আছে। তখন জিন বুঝতে পারে যে সেই ইয়াংশিকে বেশি আপসেট করে ফেলেছে। সে ক্ষমা চায় আর বলে যে প্লিজ আমাকে মাফ করে দিও, আমি বিরক্ত হয়ে গিয়েছিলাম। কিন্তু ইয়াংশি তার চোখে এতটা ডিসরেসপেক্ট দেখে আর কিছুই বলে না, চলে যেতে বলে।
কিন্তু রেগে চলে যায় বারে, আর সেখানে গিয়ে গ্যামলিং করে অনেকগুলো টাকা জিতে নিয়েছিল। কিন্তু অপোজিট যে ছিল সে তো এখানে অনেক রেগে যায় আর তার সাথে মারামারি স্টার্ট করে দেয়। জিন এতটাই বেশি এমনিতেও বিরক্ত ছিল, আর এখানেও তার বিহেভিয়ারে রেগে তাকে এমনভাবে মারে যে মারতে মারতে তাকে মেরেই ফেলে। আর এই কাজটি করে সে অনেক বেশি ভয়ও পেয়ে গিয়েছিল। সে ইমিডিয়েটলি ইয়াংশির কাছে চলে যায় আর তাকে গিয়ে বলে যে আমি একজনকে মেরে ফেলেছি। সে সব কিছুই তাকে খুলে বলে। ইয়াংশি বলে যে তুমি তো নিজেকে বাঁচানোর জন্য এটা করেছো, তুমি একটি কাজ করো, পুলিশের কাছে যাও আর গিয়ে সারেন্ডার করো আর সব কিছুই খুলে বলো, দেখবে সব ঠিক হয়ে যাবে। কিন্তু জিন এখানে কোনোভাবেই রাজি হচ্ছিল না, কারণ সে জানতো যে তাকে শাস্তি তো পেতেই হবে। এই শাস্তি থেকে বাঁচার জন্য সে বলে যে আমি চলে যাচ্ছি লুকিয়ে পড়তে, আর তুমি এই দিক দিয়ে আমার জন্য একটি লয়ার হায়ার করো। সে নেক্সট ডে চলে যায় একজন লয়ারের কাছে আর গিয়ে ওনাকে সব কিছুই খুলে বলে। কিন্তু আনফর্চুনেটলি এই লয়ারটা জিয়ানেরই ছিল। জিয়ানের কাছে লয়ার এসে সব কিছুই জানিয়ে দেয়। জিয়ান এখানে অন্য আরেকটি প্ল্যান করা স্টার্ট করে দেয়। ডেভিড তাকে বলে যে আমি বুঝতে পারছি তুমি কি করতে চাইছো, কিন্তু তুমি তো শর্টকাট রাস্তা ইউজ করলেও পারো, এত ঝামেলা পোয়ানোর কি আছে এরকম একটি মেয়ের জন্য। সে বলে যে আমি যা বলছি তাই করো। সে ওকে বলে দেয়। অন্যদিকে আমরা নেক্সট ইয়ানশিকে দেখি, সে তো জিনের কোনো পাত্তা না পেয়ে অনেক জায়গায় তাকে খুঁজে বেড়ায়, কিন্তু কোথাও খুঁজে পায় না। তখনই আবার জিয়ানের একজন লোক এসে তাকে বলে যে মিস্টার জিয়ান চাইলে আপনাকে এই ব্যাপারে হেল্প করতে পারে, আপনার হয়তো ওনার সাথে দেখা করা প্রয়োজন। তাই সেও সেখানে চলে যায়। তার গাড়িতে ওঠার পরই মিস্টার জিয়ান তো তাকে বলেই ফেলে যে আমি সব বিষয়েই জেনে গেছি, আর আমি এটাও জানি যে এখন জিন কোথায় আসে। তুমি যদি চাও আমি তোমাকে হেল্প করি তাহলে অবশ্যই আমার কথা মতো তোমার চলতে হবে। আমি আগেই বলেছিলাম তুমি তার সাথে ব্রেকআপ করে নাও। সে বলে যে দেখুন প্লিজ আপনি বোঝার চেষ্টা করুন, সে আমার বয়ফ্রেন্ড, আমি তাকে এই অবস্থায় ফেলে রেখে যেতে পারবো না। প্লিজ আপনি আমাদের হেল্প করুন, আপনি যা চাইবেন আমি তাই করব। তখন সে বলে যে তুমি তার প্রতি এতটাই অবসেসড যে তুমি তার জন্য যা ইচ্ছে তাই করতে রাজি আছো। সে বলে যে আমি কৃতজ্ঞতার কারণে বলছি, কারণ সে আমাকে অনেকবারই হেল্প করেছে। তখন সে বলে যে ঠিক আছে আমিও তোমাকে হেল্প করব, কিন্তু আমার কথা মতো তোমার চলতে হবে। তুমি এখন থেকে আমার সাথেই থাকবে আমার লেডি হয়ে। তার আর কোনো অপশন ছিল না। সে প্রথম চুপ হয়ে যায়, কারণ সে এটাতে একদমই রাজি নয়। কারণ মিস্টার জিয়ান হচ্ছে একটি রাক্ষস, আর এরকম একটি মানুষের সাথে সে কিভাবে থাকবে। জিয়ান বলে যে সময় পেরিয়ে যাচ্ছে, আর 2 মিনিট, তুমি চিন্তা করে বলো। তখনই জিয়ান তাকে বলে যে দেখে নিও জিন আবার না মারা যায়। এটা শোনার পর সে ভয়ে আর কোনো অপশন না পেয়ে তাকে বলে যে আচ্ছা ঠিক আছে আমি আপনার সাথেই থাকবো। সে বলে যে আমি এটা কিভাবে প্রুফ পাবো। সে তাকে খুব সুইটলি কিস করার বলে যে এখন তো আপনি বিশ্বাস করছেন। মিস্টার জিয়ান তো আর এখন থামার লোক ছিল না। সে সেখানে তার সাথে কিছু টাইম স্পেন্ড করার পর তাকে নিয়ে সেই লোকেশনেই চলে যায় যেখানে জিনকে আটকে রাখা হয়েছিল। আসলে জিনকে ওই ছেলেটি আটকে রেখেছিল যার ভাইকে জিন মেরেছে। তারা তো সেখানে যাওয়ার পর ইয়াংশি দৌড়ে জিনের কাছে যায়। জিন এখানে তাকে বলে যে প্লিজ আমাকে হেল্প করো, উনি আমার গায়ে বম ফিট করে রেখেছে, এখন আমি কি করব, আমাকে উনি যে কোনো সময় মেরে ফেলতে পারে। লোকটি বলে যে এত সহজে আমার ভাইকে সে মেরেছে, আমি কেন তাকে ছেড়ে দিব। ইয়াংশি এখানে তার সামনেই নত হতে থাকে আর তার কাছে ক্ষমা চাইতে থাকে। তখন লোকটি বলে যে ঠিক আছে মিস্টার জিয়ানকে বলো যে তার একটি অ্যাপার্টমেন্ট রয়েছে বিলিয়নের, ওটা আমার নামে লিখে দিক, তাহলে আমি তাকে ছেড়ে দিব। জিয়ান বলে যে কিন্তু আমি এত একটি বড় অ্যামাউন্ট কেনই বা পে করতে যাব। ইয়াংশি বুঝতে পেরে যায় যে তার এখন কি করতে হবে। সে প্রথম কিছুই বলছিল না, আর লোকটিকে অনেকভাবেই ইনসিস্ট করছিল যেন জিনকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু লোকটি বলে দেয় যে আমি যা বলছি তাই শোনো। আর সেখানে জিয়ানকে রিকোয়েস্ট করতে থাকে। জিয়ান বলে যে ঠিক আছে আমি তোমার কথা শুনতে রাজি আছি, তুমি তার সামনেই আমাকে কিস করার এটা প্রমাণ করে দাও যে তুমি এখন আর তার সাথে নেই, তুমি আমাকে বিয়ে করবে, আমার সাথেই থাকবে। জিন তাকে অনেক মানা করলেও তার আর কোনো অপশন ছিল না, তাই সেখানে সেই কাজটি করে যেটা জিয়ান তাকে বলে। একটু পর আমরা জিয়ানকে দেখি, সে তো সেই ছেলেটিকে নিয়ে বাহিরে আসে। আর এখানে আমরা জানতে পারি যে সব কিছুই আসলে জিয়ানেরই প্ল্যানিং ছিল, কারণ তার অতটা ক্ষমতা নেই জিয়ানের সামনে এসে দাঁড়ানোর। সে কিনা আবার তার কাছ থেকে টাকা ডিমান্ড করবে, সেটা কখনোই পসিবল না। আর তারা যখন কথাই বলছিল তখন ইয়াংশি সেখানে আসলে সেই ইয়াংশিকে নিয়ে তার বাসার জন্য রওনা হয়। ইয়াংশি প্রথম তো তাকে অনেক ইনসিস্ট করার বলে যে আমাকে কিছুটা সময় দিন, কিন্তু সে চুপচাপ তাকে নিয়ে তার প্যালেসে চলে আসে। সেখানে সবাই তাকে ওয়েলকাম জানায়। সে তো ভিতরে ঢুকেই এখানে ইয়াংশিকে বলে যে এখন রেডি হয়ে পড়ো, রুমে যাওয়ার শাওয়ার নিয়ে তোমার ড্রেস আপ করে নাও।
তখনই সে একজন মেয়েটকে বলে দেয় যে তার সব কিছু যেন সেই ঠিক করে দেয়। মেয়েটি খুবই জেলাস ছিল, কিন্তু তবুও সে ইয়াংশিকে নিয়ে রুমে আসে। ইয়াংশি নাইট ড্রেসের কালেকশনগুলো দেখে বুঝতে পেরে যায় যে সে কী চাচ্ছে। সে প্রথম বলে যে এইগুলো আমি পরবো। মেয়েট হ্যাঁ বললে তার আর কোনো অপশন থাকে না। সে যখন ড্রেস চেঞ্জ করে বাহিরে আসে তখনই জিয়ান তার জন্য ওয়েট করছিল। সে তো তাকে দেখে ভয়ে দৌড়ে পালানোর ট্রাই করলে জিয়ান তাকে থামায় বলে যে তুমি আমাকে এত কেন ভয় পাও? আমি তো কখনোই তোমার সাথে কোনো মিসবিহেভ করিনি, কোনো রুড বিহেভও করিনি, তাহলে তুমি কেন এরকম করছো? তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে টাইম স্পেন্ড করতে পারলে আমার সাথে কেন নয়? এটা তো আর তোমার জন্য নতুন কিছু নয়। সে তার সাথে ফোর্স করতে চাইলে এখানে সে কান্না করতে থাকে। তখন জিয়ান বলে যে তোমার প্রবলেমটা কি? আমি এমন কি করেছি যার কারণে তুমি আমাকে এতটা ভয় পাও? সে এখানে কান্না করে আর বলতে থাকে যে আপনার বিহেভিয়ারই এরকম, আমার আপনাকে দেখলেই ভয় লাগে। সে আবারও ফোর্স করতে চাইলে তখনই তার হাতটা কেটে যায়। আর জিয়ান তাকে বলে যে আজকের জন্য তুমি বেঁচে গেলে, কিন্তু এর মানে এটা নয় যে সবসময় আমি তোমাকে এভাবেই ছাড় দিব। ডক্টর এসে তার ট্রিটমেন্ট করার বলে যে এখানে যদি আবারও ফোর্স করা হয় তাহলে ইনফেকশন হয়ে যাবে, আপনার এটা খেয়াল রাখা দরকার। জিয়ান তাকে ধমকায় সেখান থেকে চলে যেতে বলে। ডক্টর ভয় পেয়ে চলে যায়। আর জিয়ানও তাকে বুঝিয়ে দেয় যে নেক্সট টাইম যেন এরকম কোনো কিছুই না হয়, তার কথা মতো চলে। কিন্তু একটু পর সে যখন শুতে আসবে দেখতে পায় যে সেখান থেকে সে পালিয়েছে। সে তার দলবল সবাইকে অ্যালার্ট করে দেয় আর পুরো শহরেই রেড অ্যালার্ট জারি করে দেয় যেন তাকে খুঁজে বের করা হয়। কিন্তু ইয়াংশিও কম ছিল না। সে মেয়েদের ড্রেস আপে সেখান থেকে জিয়ানের সামনে দিয়েই পালিয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট বলে যে বস আপনি ওনাকে থামাচ্ছেন না কেন? সে বলে যে কারণ আমি দেখতে চাই সে কত দূর যেতে পারে। সে তো এখানে অনেক দূর চলে এসেছিল আর একটি হোটেল রুমে উঠে পড়ে আর খুব শান্তিতে গিয়ে বিছানায় শুয়ে পড়ে এটা ভেবে যে এখন সে মিস্টার জিয়ানের হাত থেকে বেঁচে গেছে। কিন্তু একটু পরে মিস্টার জিয়ান সেখানে চলে আসে। সে যখন ডোরটি খুলতে যায় দেখে যে ম্যানেজার দাঁড়িয়ে আছে, কিন্তু ওপেন করলেই মিস্টার জিয়ান সেখানেই ছিল। মিস্টার জিয়ান বলে যে তোমার কি মনে হয় যে তুমি পালিয়ে বেড়াবে আর আমি তোমাকে খুঁজে বের করতে পারবো না? পৃথিবীর এক কর্নারে চলে গেলেও তোমাকে আমার খুঁজতে 1 ঘন্টার সময়। সে এখানে বলে যে তার মানে আপনি জানতেন আমি কোথায় যাচ্ছি, তাহলে এতক্ষণ কেন থামাননি? কারণ আমি তোমাকে বোঝানোর ট্রাই করছিলাম যে তুমি যত দূরেই চলে যাও না কেন তুমি আমার হাত থেকে কখনোই বাঁচতে পারবে না। যে হোটেলে উঠছো সেটাও আমারই হোটেল। সে বুঝতে পেরে যায় যে তার হাত থেকে রক্ষা নেই, তাই সে চুপ হয়ে যায়। জিয়ান তো তাকে কোলে করে তার প্যালেসে আবারও নিয়ে আসে আর তাকে এবার শাওয়ারের জন্য নিয়ে যায়। আর অনেক রেগে ড্রেস খুলতে থাকে, কারণ এটা একটি মেয়েদের ড্রেস ছিল যেটা তার একদমই পছন্দ হচ্ছিল না ইয়াংশির শরীরে। সে বলে যে এক্ষুনি ড্রেস আর চেঞ্জ করে নাও। ইয়াংশি বলে যে প্লিজ আপনি আমার কাছ থেকে দূরে থাকুন, আপনাকে দেখলেই আমার ভয় লাগে। জিয়ান বলে যে আমি এরকম কোনো কিছুই করিনি যেটাতে তোমার ভয় লাগবে, এমনকি আমি কখনোই রুডলি তোমার সাথে কথাও বলিনি, না তোমাকে কখনো ধমকেছি। তুমি যদি এর চেয়েও বেশি করো আর নেক্সট টাইম কখনো আমাকে রাগ দেখাও, আমি কি করব আমি নিজেও জানি না। ইয়াংশি বুঝতে পারে যে তাকে ঠান্ডা করতে হবে, তাই সে তার মতোই কাজ করে আর চুপচাপ তার কথা শুনতে থাকে। এখানে তারা যখন খাওয়ার টেবিলে আসে তখনই জিয়ান তাকে বলে যে আমি তোমার জন্য একটি পার্টি অ্যারেঞ্জ করেছি, সেখানে আমি কিছু একটা অ্যানাউন্স করতে চাচ্ছি। আসলে সে সবার সামনেই তাকে তার ফিয়ান্সে বলে অ্যানাউন্স করতে চাচ্ছিল। আর ইয়াংশিও চুপচাপ হ্যাঁ বলে দেয়। তখন তার এই সুইটনেস দেখে সে খুশি হয়, সেখান থেকে বের হয়ে আসে আর সব অ্যারেঞ্জমেন্ট তার অ্যাসিস্ট্যান্ট ডেভিডকে সবকিছুই ঠিকঠাক মতো করতে বলে। অন্যদিকে আমরা চ্যাংসিকে দেখি সে তো সেই পার্টিকেই কাজে লাগিয়ে সেখান থেকে পালানো ট্রাই করছিল। সে তার পাসপোর্টও নিয়ে নেয় আর সেখানে সেই মেয়েটি তাকে হেল্প করে, কারণ এই মেয়েটি জিয়ানকে পছন্দ করত আর সে চায় না যে জিয়ানের সাথে ইয়াংশি থাকুক, তাই সে তাকে পালাতে সাহায্য করে। সে যখন ইভিনিংয়ে আসে ইয়াংশিকে দেখার জন্য, ইয়াংশি খুব সুন্দরভাবেই তার দেওয়া ড্রেসটি পরে রেডি হয়েছিল। তার খুবই ভালো লাগে তাকে। সে সেখান থেকে যখন চলে যায় নিচে, মেয়ে তাকে রাস্তা করে দিলে সে সেখান থেকে বের হয়ে আসে আর সে সেখানেই চলে যায় যেখানে তার যাওয়ার কথা ছিল। অন্যদিকে যখন জিয়ান ইয়াংশিকে নেওয়ার জন্য আসে, মেয়ে তাকে বলে দেয় যে সে তো পালিয়ে গেছে। সে চতুর্দিকে তাকে খোঁজার জন্য লোক লাগিয়ে দেয় আর অ্যাসিস্ট্যান্টকে বলে দেয় যে পার্টিতে গিয়ে বলে দাও যে পার্টি ক্যান্সেল হয়ে গেছে। তাই অ্যাসিস্ট্যান্ট বলার পর সব গেস্টরাই চলে যায়। এদিকে আমরা মেয়েটকে দেখি, তাকে তো অনেক জিজ্ঞাসাবাদ করা হয়, সেও কিছু বলতে পারছিল না। ইয়াংশি তো চলে গিয়েছিল জিনের কাছে, সেখানে গিয়ে জানতে পারে যে জিনের একটি হাত নেই আর জিন এখানে কান্না করার বলে যে প্লিজ চলো আমরা অন্য কোথাও চলে যাই, এই প্লেসটা অনেক ভয়ঙ্কর।
কিন্তু তখনই আবার মিস্টার জিয়ান সেখানে চলে আসে আর বলে যে এখন তোমরা দুজন দেখবে যে আমার রাগ কতটুকু। অনেক ভালোভাবে বিহেভ করেছি তাই তোমরা আমার রাগ দেখতে পাওনি। তাদের দুজনকেই সে আন্ডারগ্রাউন্ডে নিয়ে আসে আর বলে যে এখানেই তোমাদের শেষ দেখা হবে, কারণ আমি চাই না তোমাদের আর কখনোই দেখা হোক। ইয়াংশি ক্ষমা চাইতে থাকে আর বলে যে আমি আর কখনোই এরকম কিছুই করব না, আপনি প্লিজ তাকে কিছু করবেন না। জিনের এখনও সাপোর্ট করা দেখে সে তো অনেক রেগে যায়, তাকে কাঁধে করে নিয়ে আসে আর এই ফার্স্ট টাইম তার সাথে ফোর্স করে। যে এখানে তারা অনেকটা টাইম স্পেন্ড করার পর এখানে জিয়ান বলে যে আমি কখনোই এরকমভাবে কিছু করতে চাইনি, কিন্তু তোমার ফোর্স করার কারণেই আমার করতে হয়েছে, নয়তো তুমি আবারও আমাকে রেখে পালিয়ে যাবে। সে অ্যাসিস্ট্যান্টকে জানায় যে কে এই কাজটিতে তাকে হেল্প করেছে তাকে বের করো। সেই মেয়েটিকেও তারা ধরে ফেলে আর মেয়েটকে সেই কারাগারে সারা জীবনের জন্য বন্দি করে দেয়। মেয়েটি এখানে তার পায়ে ধরে ক্ষমা চাইতে থাকলেও সে তাকে ক্ষমা করে না আর বলে যে শাস্তি তোমাকে পেতেই হবে। অন্যদিকে ইয়াংশি অসুস্থ হয়ে পড়েছিল। ডক্টর তাকে জানায় যে ফার্স্ট টাইম আর অনেক বেশি নার্ভাস হওয়ার কারণেই সে এরকম করেছে, সে ঠিক হয়ে যাবে, তার সাথে একটু নরমভাবে বিহেভ করুন। ডক্টর চলে যাওয়ার পর ইয়াংশির কাছে জিয়ান আসে আর তার কাছে ক্ষমা চেয়ে বলে যে আমি ভাবতে পারিনি যে এটা তোমার ফার্স্ট টাইম হবে। আমি সত্যিই ভেবেছিলাম তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে অনেক আগেই টাইম স্পেন্ড করে নিয়েছো। ইয়াংশি তো ঘুমের মধ্যেও তাকে নিয়ে ভয় পাচ্ছিল। সে এখানে আবারও ক্ষমা চায় যে সে তার সাথে একটু বেশি রুড হয়ে গেছে আর অনেক বেশি স্ট্রংলি বিহেভ করেছে। সে তো এখানে জিনকে শেষবারের মতো ভয় দেখানোর জন্য তার মম ড্যাডকেও কিডন্যাপ করিয়ে আনে, যেন সে আর কখনোই চ্যাংসিকে তার কাছে আসতে না দেয়। চ্যাংসি যখন এই ব্যাপারে জানতে পারে সে সব প্ল্যানিং করে নিয়েছিল এখান থেকে একেবারের জন্য চায়নাতে চলে যাওয়ার। সে তো জিয়ানকে পটিয়ে তার সিস্টারের সাথে বাহিরে যাওয়ার জন্য তাকে মানিয়ে নেয়। আর যখন তার সিস্টার তাকে নিয়ে রেস্টুরেন্টে আসে সে ওয়াশরুমে যাওয়ার কথা বললে তার সিস্টার চলে যায় আর তখনই সে একজন এমপ্লয়কে তার জন্য একটি পিল এনে দিতে বলে, কারণ সে এখন প্রেগনেন্ট হতে চাচ্ছিল না আর এটা খাওয়ার পর তার অনেক বেশি পেন হতে থাকে। তাই সে ওয়াশরুমে যায় আর সেখান থেকেই সে জিয়ানের সিস্টার লিলিকে চকমা দিয়ে পালিয়ে যায়। লিলি এটা বুঝতে পেরে তার ভাইকে বলে দেয়। এদিকে আমরা আংশি তো সেখান থেকে চলে গিয়েছিল অফিসারের কাছে আর সেখানে গিয়ে তাকে সবকিছুই খুলে বলে, কিন্তু সে জিয়ানের নাম নেয় না। সে জাস্ট বলে যে কিছু গুন্ডা তাকে অনেক বিরক্ত করছে, তাকে চায়না ব্যাক করতে হবে, তাকে যেন তারা হেল্প করে। আর সে চাইনিজ অ্যাম্বাসি মেন অফিসার ছিল আর একটু পরে সেখানেও কিছু দলবল চলে আসে জিয়ানের তাকে নেওয়ার জন্য, কিন্তু অফিসার তাদেরকে চিনতে পারে না আর ধমকে সেখান থেকে চলে যেতে বলে। আর এই সব কিছু দেখে বুঝতে পেরে যায় যে হয়তো ইয়াংশি সত্যিই চায়নাতে ব্যাক করাটা অনেক প্রয়োজন, তাই তাকে টিকিট দিয়ে দেওয়া হয় আর তার পাসপোর্টটাও ব্যাক করা হয় তাকে নতুনভাবে করে। সে যখন চায়নাতে ব্যাক করে সে খুবই খুশি ছিল, কিন্তু সে তার মম ড্যাডকে কল করলে হসপিটাল থেকে জানানো হয় যে তারা হসপিটালে অ্যাডমিট রয়েছে। সেখানে যাওয়ার পর একটি মেয়ে এসে বলে যে আপনি চলুন, আমি আপনার মম ড্যাডির সাথে দেখা করিয়ে দিচ্ছি। আর যখন সে রুমে যায় সেখানে গিয়ে দেখতে পায় যে জিয়ান তার জন্য ওয়েট করছিল। জিয়ান বলে যে তোমার কি মনে হয় তুমি যেখানেই যাবে আমি তোমাকে খুঁজে বের করতে পারবো না? এটাই লাস্ট টাইম। আমি শুনেছি তুমি নাকি মেডিসিনও নিয়েছো, তুমি এত রুড কিভাবে হতে পারো? আমি কখনোই তোমার সাথে শক্তি দিয়ে কথা বলিনি, কিন্তু এখন মনে হচ্ছে যে আমার শক্তি দেওয়াটাই হয়তো বেশি প্রয়োজন ছিল। তোমাকে আমি অতিরিক্ত ছাড় দেওয়াতেই আজকে তুমি এই কাজটি করতে পেরেছো, নয়তো তুমি একটি বেবিকে কিভাবে পৃথিবীতে আসতে বাধা দিতে পারো? জিয়ান এখানে তাকে বলে যে তুমি যেখানেই চলে যাও না কেন ঘুরে ফিরে সেই আমার কাছেই আসতে হবে। এখন তুমি চিন্তা করো যে সারা জীবন এভাবে ঘুরেই বেড়াবে, পালিয়ে বেড়াবে, নাকি আমার কাছেই নিজেকে সারেন্ডার করে দিবে? তোমার ড্যাড আর মমকে যদি সেফলি দেখতে চাও তাহলে আমার কথা মতোই চলো। তোমার প্রথম পানিশমেন্টই হচ্ছে আমাকে সুইটলি প্রত্যেকবার একটি করে কিস করবে। সে এটাতেই রাজি হয়ে যায় আর এমনিতেও এটা ছাড়া কোনো অপশনই ছিল না। সে আবারও বাসায় নিয়ে আসে তাকে আর সবার সাথেই একদম সুন্দরভাবেই পরিচয় করিয়ে দেয় প্রথমবারের মতো। ডেভিড এখানে ইলাকে বলতে থাকে যে তোর ভাই তো পুরো মজনু হয়ে গেছে। সে বলে যে আমি আমার ভাইয়ের এত কাম নেচার এই প্রথম দেখলাম। এদিকে আমরা ডেভিডকে দেখি সে তো চলে যায় জিয়ানের কাছে আর তাকে গিয়ে এই বিষয়ে আবারও বলে। তখন সে বলে যে আমি জানি না, তাকে দেখলে আমার ম্যাডনেস কাজ করে, আমি পাগলের মতো হয়ে যাই, তাকেই আমার লাগবে। তখন সে বলে যে এর আরও একটি নাম রয়েছে ভালোবাসা, যেটাতে তুই পড়ে গেছিস। এটা বলেই সে চলে যায়। আমরা নেক্সটে ইয়াংশিকে দেখি সে যখন ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে আসে তখনই গার্ডসগুলো তার জন্য ওয়েট করছিল। সে তো খুবই শকড হয়ে পড়ে, কিন্তু ওদেরকে ছাড়া সে যেতেও পারবে না, তাই আর কিছুই বলে না। রাত্রে যখন জিয়ান তার কাজ শেষ করে রুমে আসে দেখতে পায় যে ইয়াংশি
তার হোমওয়ার্ক করতে করতেই ঘুমিয়ে পড়েছে। তাই সে খুব সুইটলি তাকে কোলে করে বেডে শুইয়ে দেয়। আর যেখানে এই মাফিয়া গ্যাংস্টার অন্যের একটা কথাও শোনে না, সেখানে সে 19 বছরের একটি মেয়ের হোমওয়ার্ক করে দিচ্ছিল। বিষয়টা সত্যি আশ্চর্যজনক, কিন্তু ভালোবাসার মধ্যে সব কিছুই পসিবল। মর্নিংয়ে উঠে যখন ইয়াংশি তার হোমওয়ার্ক কমপ্লিট দেখে, সে বুঝতে পেরে যায় যে এটা কে করেছে। সে যখন রেডি হয়ে আবার ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হয়ে পড়ে, গাড়িতে সে বসে বসে জিয়ানকে জিজ্ঞেস করে যে আচ্ছা, আপনার ভয় হয় না যে আমি যদি ইউনিভার্সিটি থেকেই পালিয়ে যাই? সে বলে যে তুমি যেখানেই পালাও, আগেই বলেছি যে তুমি পৃথিবীর এক কর্নারে চলে গেলেও খুঁজে বের করতে 1 ঘন্টা লাগবে। তাই সেটা তোমার ওপর ডিপেন্ডস করছে যে তুমি এই পরিশ্রমটা করতে চাও কি না। আর তুমি জানোই যে আমি কি করতে পারি পাগল হয়ে গেলে। তখন সে চুপ হয়ে যায় আর বলে যে আমি এটা কখনোই করব না। সে যখন তার ভার্সিটিতেই ঢুকছিল, তখনই আবার সেখানেই সেই লোকগুলোই তাকে ধরে নিয়ে যায় যার ভাইকে জিন মেরে ফেলেছিল। গার্ড এসে তাকে সবকিছুই জানিয়ে দেয়। জিয়ান তো এটা শুনে রেগে পাগলের মতো বের হচ্ছিল। ডেভিড তাকে বলে যে সবসময় মাথা গরম করলেই চলে না, এখানে ব্রেন খাটিয়েও কাজ করতে হবে। সে আগে থেকেই সবকিছু প্রিপেয়ার করে রেখেছে, তাই তোমাকেও সেভাবেই যেতে হবে। সে বুঝতে পেরে যায় আর ডেভিডকে পিছনে আসতে বলে। সে সেখানে যাওয়ার পরে লোকটি বলতে থাকে যে আমি ভাবতে পারিনি মাফিয়া আন্ডারগ্রাউন্ড ডনও কোনো মেয়ের জন্য এত পাগল হতে পারে। সে বলে যে আমার লেডি কোথায়? সে তাকে ভিডিও কলে দেখার বলে যে যদি আমার কথা মতো কাজ না করো, তাহলে তোমার লেডি আর লেডি থাকবে না, সে আমার দলের ভোগের ভাগিদার হয়ে যাবে। এটি শোনার পর সে সেখানে তার কথা মতোই কাজ করে। যে কিনা কখনোই কারোর সামনে চোখ নামিয়ে কথা বলতো না, সে তার সামনে নত হয়ে পড়ে। লোকটি তাকে তার সব প্রপার্টি তার নামে লিখে দিতে বলে, এমনকি নিজেকেও গুলি করতে বলে। সে একটি বারের জন্য ভাবে না আর নিজেকেই শুট করে দেয়। তখনই ডেভিড পিছন থেকে তাকেই গুলি করে দেয় আর সে সেখানে অন দ্য স্পট মারা যায়। কিন্তু আমরা এখানে জিয়ানকে দেখি তার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। 3 মান্থ পরের সিন দেখি জিয়ান আবারও ইয়াংশিকে খুঁজে বের করে অন্য একটি শহরে। সে তাকে বলে যে তুমি এতদিন একটিবার জন্য আমার খোঁজ নাওনি যে আমি কোথায় ছিলাম, কি করছিলাম। ইয়াংশি বলে যে আমি নিউজে শুনেছিলাম তুমি বিয়ে করে নিয়েছো, তখন আমি আর কেন থাকবো সেখানে। ইয়াংশিও তাকে পছন্দ করে ফেলেছিল, তাই সে এটা সহ্য করতে না পেরে অন্য জায়গায় চলে এসছে। সে এখন একাই আছে, অন্য কারোর সাথে নেই। আর এটা শোনার পর সে খুবই খুশি হয়। আর অ্যাট লাস্ট আমরা তাদের দুজনেরই ওয়েডিং সিন দেখি, যেখানে তো এত কিছুর পর অ্যাট লাস্ট তারা দুজনের প্রেমে পড়ে যায় আর বিয়েটাও হয়েই যায়। ডেভিড আর তার সিস্টার তো খুবই খুশি ছিল তাদের দুজনের জন্য, খুবই চিয়ার আপ করছিল। আর এই কিউ ড্রামাটি এই হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমেই শেষ হয়ে যায়। সাবস্ক্রাইব ফর নেক্সট কিউ ড্রামা। আল্লাহ হাফেজ।